আমাকে এমন একজনের সাথে বিয়ে দেওয়া হয়েছে যে হাঁটতে পারে না। ১ বছর আগে এই বাড়িতে বউ হয়ে আসি। আর মনে একরাশ অনিশ্চয়তা নিয়ে আসা। সৎ মা যেদিন বলেছিল ছেলের পা দুটো অচল তাতে কি রাজপ্রসাদ পাবি তুই। সেদিন বুঝেছিলাম আমার ইচ্ছের কোনো দাম নেই। আরিয়ানের সাথে আমার বিয়েটা হয়েছিল অনেকটা জোর করে। আরিয়ান যে মানুষটা হুইল চেয়ারে বন্দি ঠিকই কিন্তু তার ব্যক্তিত্ব আর জেদ পাহাড়ের মতো অটল। আমি আরিয়ানের ঘরের দরজায় টোকা দিলাম, ভেতরে ল্যাপটপের নীল আলোয় তার গম্ভীর মুখটা দেখা যাচ্ছে। গত ১ বছর ধরে সে আমাকে মেনে নেয়নি। তার ধারণা আমি তার সম্পত্তির লোভে এই বিয়েতে রাজি হয়েছি। মাঝে মধ্যে খুব খারাপ ব্যবহার করে সে, যেন আমি তার সামনে থাকা কোনো একটা আসবাবপত্র। আরিয়ান ট্রের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন একটা কোট মেলাচ্ছিল। আমি নিঃশব্দে প্লেটটা এগিয়ে দিলাম। সে যান্ত্রিকভাবে খাওয়া শুরু করলো। একবারও জিজ্ঞাসা করলো না, মিথিলা, রাত ১টা বাজে, তুমি খেয়েছো? বিয়ের ১০ দিন থেকে আমরা জার্মানিতে। এই বিদেশির মাটিতে আমার আপন বলতে কেউ নেই। অথচ যার ঘরে ভেতরে ২৪ ঘন্টা থাকি সেই সব থেকে বেশি পর। তার খাওয়া শেষ হলে আমি পানি নিয়ে এগিয়ে দিলাম। আরিয়ান হাত ধুয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কাল সকালে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সব যেন রেডি থেকে। আমি মাথা নাড়লাম। তার সব প্রয়োজন আমি ঘড়ির কাঁটা ধরে পূরণ করি। তার ফিজিওথেরাপি, ওষুধ, কাপড়-চোপড় সব আমি সামলাই। অথচ সে এমনভাবে কথা বলে যেন আমি কোনো বেতনভুক্ত নার্স। মাঝে মাঝে খুব কষ্ট হয়, মনে হয় সব ছেড়ে চলে যায়। কিন্তু পরক্ষণে মানুষটার দিকে তাকালে মনটা কেমন জানি হয়ে যায়। রুম থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ আরিয়ান ডাকলো, মিথিলা। আমি দরজার কাছে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম হয়তো বলবে তুমি খেয়ে নিও, কিন্তু বলল, কালকের কফিতে চিনি একটু কম দিও, আজকেরটা বেশি মিষ্টি ছিল। বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠল। ১ বছর হয়ে গেল, তবু আমার অস্তিত্ব তার কাছে শুধু একটা নিখুঁত পরিষেবার মতো। ডাইনিং টেবিলে আমার জন্য রাখা খাবারগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। পরদিন সকালে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল উনি। আমি ওনার ঠিক পাশেই দাঁড়িয়েছিলাম। কোনো প্রয়োজন যেন অপূর্ণ না থেকে, সেটা নিশ্চিত করাই আমার অলিখিত রুটিন। ঘরে গিয়ে আলমারি খুলে আজকের পোশাক গুছিয়ে রাখলাম। বিছানার উপর একটা নীল রঙের শার্ট আর কালো প্যান্ট বের করে রাখলাম। নীল রঙটা ওনার খুব প্রিয় কি না জানি না, তবে এই রঙে ওনাকে ভীষণ মানায়। আসলে আরিয়ান মানুষটা দেখতে অসম্ভব সুদর্শন। ওনার গায়ের গঠন বেশ চওড়া আর বলিষ্ঠ। নিয়মিত শরীরচর্চা না করলে জন্মগতভাবে একটা আভিজাত্য নিয়ে জন্মেছে সে। তবে সব থেকে বেশি যেটা আমাকে টানে সেটা হলো ওনার চোখের রং। একদম ধূসর, অনেকটা ঝড়ের আগে মেঘলা আকাশের মতো। সেই চোখে তাকালে বোঝা যায় না ভেতরে ঠিক কী চলছে। সে যখন ঘরে ঢুকলো আমি শার্টটা দেখিয়ে দিলাম, বললাম, আজ নীল রংটা পরলে ভালো লাগবে। আরিয়ান নীল শার্টটার দিকে একবার তাকিয়ে আবার আমার দিকে চোখ ফেরালো। ওই ধূসর চোখের আজ ক্ষণিকের জন্য একটা শীতল, অদ্ভুত শীতলতা দেখলাম, যা কোনো উত্তর দিল না। নিজের হাতে শার্টটা টেনে নিল। সে কখনো চায় না আমি ওকে পোশাক পরতে সাহায্য করি। আমি ঘর থেকে বেরিয়ে আসার সময় আর চোখে একবার তাকালাম। মানুষটা এত সুন্দর, অথচ তার ব্যবহার যদি একটু কোমল হতো। আমি রান্নাঘরে এসে নিজের জন্য ১ কাপ চা বানালাম। কলিং বেলের শব্দে আমার ভাবনার শুধু ছেড়ে গেল। দরজা খুলে দেখলাম সামনে এক সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। পরনে অত্যাধিক আধুনিক বিদেশি পোশাক, চোখে দামি সানগ্লাস। আমায় দেখে সে একটু ভুরু কুঁচকে তাকালো, যেন আমি এই বাড়িতে কেউ নই, বরং অনাহিত কেউ। সে ভেতরে ঢুকে জিজ্ঞাসা করলো, হোয়ার ইজ আরিয়ান? আরিয়ান কোথায়? আমি কিছুটা থতমত খেয়ে খেয়ে বললাম, উনি তো রুমে আছেন, কিন্তু আপনি? আমার কথা শেষ হওয়ার আগে সে আমাকে আপাতমস্তক একবার দেখে নিয়ে তাচ্ছিল্য সুরে বলল, হু আর ইউ? এই বাড়িতে তোমাকে তো আগে দেখিনি, সার্ভেন্ট। ওর কথা শুনে নিজের অজান্তে বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি উত্তর দিতে যাব, ঠিক তখনই ঘরের দরজায় আরিয়ানের হুইল চেয়ারের শব্দ পাওয়া গেল। আরিয়ানকে দেখা মাত্র মেয়েটির মুখ উজ্জ্বল হয়ে গেল। আরিয়ান বিস্ময় আর ঘোর এর মধ্যে শুধু বলতে পারল, নাতাশা, তুমি এখানে? নাতাশা নামের মেয়েটা আর কোনো কথা না বলে দৌড়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরল। আরিয়ানের বুকের উপর মাথা রেখে সে ডুকরে কেঁদে উঠল, আই মিস ইউ সো মাচ আরিয়ান। আমি আর তোমাকে ছেড়ে থাকবো না। আরিয়ান, আমি গত ১ বছরে কখনো এভাবে কারোর সাথে মিশতে দেখিনি। নাতাশার কান্নায় আরিয়ানের কঠিন মুখটা কেমন যেন নরম হয়ে গেল। সে নাতাশার পিঠে হাত রাখলো, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে।
দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। আমি এই মানুষটার কত অযত্ন, কত অবহেলা সহ্য করে তার সেবা করেছি। অথচ আজ এই মেয়েটা এক নিমেষে আলিঙ্গনে আমাকে বুঝিয়ে দিল আমি এখানে সত্যিই কতটা গুরুত্বহীন। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেলাম। ঝাপসা চোখে শুধু মনে হচ্ছিল, তবে কি এই নাতাশার কারণে, যার জন্য আরিয়ান আমাকে কোনোদিন আপন করে নেয়নি? নাতাশার প্রতিটা কথা আমার কানে তপ্ত সীসার মতো বিচ্ছিল। ও কাঁদছিল আর বলছিল, আরিয়ান, আমি জানতাম না তোমার এই অবস্থা। সেই রাতে আমাদের ঝগড়াটা না হলে হয়তো আজ তুমি। নাতাশার কথা বুঝতে পারলাম না আরিয়ানের জীবনের এই অন্ধকারের পেছনে মূল কারণ হলো এই মেয়েটি। সেদিন ওদের ঝগড়া হয়েছিল বলে আরিয়ান রাগের মাথায় গাড়ি নিয়ে বেরিয়েছিল, আর সেই ভয়ানক অ্যাক্সিডেন্টে ওনার দুই পায়ের শক্তি কেড়ে নিয়েছে। অথচ যে মানুষটা জন্য ওর এই অবস্থা, সেই নাতাশা এতদিন খবরও নেয়নি, আমেরিকা চলে গেছিল। আরিয়ান স্তব্ধ হয়ে বসে আছে, দুশো চোখ দুটো এখন নাতাশার দিকে স্থির। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলাম। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যার জন্য আরিয়ান আজ হুইল চেয়ারে, তাকে দেখেই ও এতটা বিচলিত। আর আমি গত এক বছর ধরে ওনার প্রতিটি বিষয়ে খেয়াল রাখছি, ওর প্রতিটি কটুকথা মুখ বুজে সহ্য করছি। তবু আমি ওনার কেউ না। নাতাশা আরিয়ানের হাত ধরে মিনতি করছে, আমাকে ক্ষমা করে দাও আরিয়ান। আমি জানতাম না তুমি হাঁটতে পারো না। আমাকে কেন কেউ কিছু জানেনি? নাতাশা ওনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এরপর হঠাৎ ওর নজর পড়ল আমার দিকে। আমি তখনও রান্নাঘরে দরজার কাছে মূর্তির মতো দাঁড়িয়ে। নাতাশা আরিয়ানকে জিজ্ঞাসা করলো, কিন্তু আরিয়ান, এই মেয়েটাকে, ও কেন এভাবে আমাদের দিকে তাকিয়েছে? ও কি তোমার নার্স? আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়েছিল। আরিয়ান একবার আমার দিকে তাকালো। সেই চোখে কোনো কৃতজ্ঞতা নেই, নেই কোনো মায়া। সে কি বলবে যে আমি তার স্ত্রী, নাকি নাতাশার সামনে আমাকে শুধু একজন সেবিকা হিসেবে পরিচয় করিয়ে দিবে? আমার এক বছর ত্যাগের অপমান করবে? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, নাতাশা ও মিথিলা আমার বাড়িতে দেখাশোনা করার জন্য আছে। স্ত্রীর শব্দটা ও মুখ দিয়ে বেরোলো না। আমার এক বছরের সেবা যত্ন আর সবটুকু আবেগ এক নিমেষে দেখাশোনা করার সংজ্ঞায় হারিয়ে গেল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। চোখ ফেটে জল আসছিল। দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেলাম। নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মেঝের উপর বসে পড়লাম। কানে বাজছে আরিয়ানের সেই কণ্ঠস্বর, ও আমার বাড়িতে দেখাশোনা করার জন্য। কি অদ্ভুত! এক বছর একটা পশু পাখি মায়ার বাঁধনে আটকে যায়, আর আরিয়ান আমাকে এই এক বছর শুধু একটা সার্ভিস হিসাবে দেখলো। আমার চোখের জল একাকিত্ব উনি কোনোদিনও বুঝতে চায়নি। বাইরে নাতাশার উচ্চস্বরে হাসির শব্দে ভেসে আসছে। কিছুক্ষণ পর আরিয়ানের ডাক শুনলাম, মিথিলা, এদিকে আসো। চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। আয়নার দিক তাকিয়ে দেখলাম নাক মুখ লাল হয়ে গেছে। নিজেকে সামলে নিয়ে লিভিং রুমে গেলাম। নাতাশা আরিয়ানের পাশে সোফায় বসে আছে। আরিয়ান আমার দিকে তাকিয়ে খুব নির্লিপ্ত গলা বলল, নাতাশা আজ থেকে এই বাড়িতে থাকবে। ওর থাকার ব্যবস্থা করো, গেস্ট রুমটা দেখিয়ে দাও। নাতাশা বাঁকা হাসিতে আমার দিকে তাকিয়ে বলল, শোনো মিথিলা, আমার ডায়েট চার্ট খুব স্ট্রিক্ট। কাল সকাল থেকে আমি যা যা বলবো সেটাই রান্না হবে। আর হ্যাঁ, আরিয়ানের ওষুধের ফাইলগুলো আমাকে বুঝিয়ে দিও। ওগুলো এখন থেকে আমি দেখব। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। যে ফাইলগুলো আমি এক বছর ধরে সযত্নে রেখেছি, আজ নাতাশা এসে সেই জায়গাটা কেড়ে নিতে চাইছে। আরিয়ান একবারও প্রতিবাদ করলো না, এবং নাতাশা বলল, থ্যাঙ্কস নাতাশা, তুমি পাশে থাকলে আমি হয়তো খুব দ্রুত সুস্থ হয়ে উঠব। আরিয়ানের এই কথাটা আমার বুকে তীরের মতো বিঁধল। তবে কি আমার এক বছরের সেবায় কোনো কাজ হয়নি? নাতাশা আসতে উনি সুস্থ হওয়ার স্বপ্ন দেখছেন? আমি গেস্ট রুম গুছিয়ে দিয়ে রান্নাঘরে গেলাম। রাতে ওদের জন্য ডিনার বানালাম। টেবিলে খাবার সাজিয়ে দিয়ে আমি নিজের ঘরে চলে যাচ্ছিলাম, তখনই নাতাশা চেঁচিয়ে বলল, এক্সকিউজ মি, এই চিকেনটা এত স্পাইসি কেন? আরিয়ান তো স্পাইসি খায় না, তুমি কি জানো না? আরিয়ান এবার গম্ভীর গলা বলল, কাল থেকে রান্নার ব্যাপারে কোনো যেন কমপ্লেন না আসে। আমি অপলক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইলাম। এই সেই মানুষ যার জন্য আমি ঝাল খাওয়া ছেড়ে দিচ্ছি, কারণ উনি ঝাল পছন্দ করে না। আমি শান্ত স্বরে বললাম, খাবারটা আমি ওনার পছন্দ মতো করেছি। আরিয়ান জানেন আমি কোনো ভুল করিনি। আর্গুমেন্ট করবে না মিথিলা, চলে যাও এখান থেকে। আরিয়ানের ধমকে আমি কেঁপে উঠলাম। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, নিজের ঘরে এসে ব্যাগ বের করলাম। আমার সৎমা ঠিকই বলেছিল, আমি রাজপ্রাসাদ পেয়েছি, কিন্তু রাজপ্রাসাদে আমি রাজরানী নই। আমি কেবল এক অভাগী দাসী। মাঝরাতে আরিয়ানের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পেলাম। আমি অভ্যাসবশত দৌড়ে ওনার ঘরের সামনে গেলাম।
দরজাটা কিছুটা খোলা, দেখলাম আরিয়ান মাথার যন্ত্রণা বেড়ে ছটফট করছে। পাশের ঘরে নাতাশা গভীর ঘুমে আচ্ছন্ন। সে নাতাশা সকালে বড় বড় কথা বলছে, সে এখন আরিয়ানের কষ্টটা টের পাচ্ছে না। আমি ভিতরে ঢুকতে যাব কিন্তু থমকে গেলাম। আরিয়ান তো আমাকে চায় না, উনি তো নাতাশার ছোঁয়াতে সুস্থ হতে চায়। আমি দরজার ওপাশে দাঁড়িয়ে রইলাম, আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। যার কষ্টে আমার প্রাণ যায়, যার কাছে আজ আমি নিষিদ্ধ। পরদিন সকালে নাতাশা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। নাতাশা কফির কাপে চুমুক দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে খুব চনমনে গলে বলল, আরিয়ান, আই হ্যাভ এ প্ল্যান। আমি ভাবছি আজ একটা ছোট গেট টুগেদার পার্টি দেবো আমাদের বন্ধু নিয়ে। আমি যে ফিরে এসেছি। নাতাশা বলল, ঠিক আছে। মিথিলা বলল, তোমার ওই নার্স, আই মিন মিথিলাকে সব ম্যানেজ করে দেবে। আরিয়ান একবার আমার দিকে তাকালো। মিথিলা আমার দিকে ফিরে আদেশ সুরে বলল, শোনো মিথিলা, আর সন্ধ্যায় 10-12 জন গেস্টের জন্য ডিনার আর স্ন্যাক্স রেডি করবে। সব যেন খুব ক্লাসি হয়। আর শোনো, রান্নাবান্না শেষ করে নিজের ঘরে থাকো, গেস্টের সামনে আসার দরকার নেই। অপমানে আমার চোয়াল শক্ত হয়ে গেল। নিজের বাড়িতে আজ আমি ব্রাত্য। আমি আরিয়ানের দিকে তাকালাম, আশা করছিলাম ও অন্তত বলবে মিথিলা আমার স্ত্রী, ও কেন ঘরে থাকবে। কিন্তু না, আরিয়ান মুখ নিচু করে ল্যাপটপে কি যেন দেখছিল। ও যেন নাতাশার সব অন্যায় মেনে নেওয়ার শপথ নিয়েছে। সারাটা দিন আমি এক মুহূর্তে দম ফেলার সময় পেলাম না। একা হাতে 10 জনের রান্না করাটাও যে কতটা কষ্টের তা কেউ বুঝলো না। শরীরের ক্লান্তির চেয়েও মনের ক্লান্তি আমাকে বেশি গ্রাস করছিল। সন্ধ্যায় পার্টি শুরু হলো। বাইরে থেকে বন্ধুদের হাসাহাসি আর মিউজিকের শব্দ। আমি রান্নাঘর পরিষ্কার করে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। এমন সময় শুনতে পেলাম নাতাশা কার সাথে যেন হাসি মুখে কথা গল্প করছে। আরে না, ও আমার আরিয়ানের পার্সোনাল কেয়ারটেকার, খুব ভালো কাজ করে, তাই সাথে রাখা। জন্যই তো আরিয়ানের সাথে মানুষের একজন সর্বক্ষণে সাহায্যকারী লাগে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার। ড্রয়িং রুমে সে হাসাহাসি আর আমাকে নিয়ে বিদ্রূপ আর সহ্য করতে পারছিলাম না। আমি দ্রুত পায়ে রান্নাঘরে গেলাম একটু পানি খেতে। গ্লাস নিয়ে হাঁটতে গিয়েও হাতটা কাঁপছিল। নাতাশার কথাগুলো যেন তপ্ত সীসার মতো বিচ্ছে আমার গায়ে। সেবা করার জন্য মিথিলা আছে। পানির গ্লাসটুকু সেই গ্লাসটা রাখতে যাবো এমন সময় হঠাৎ অনুভব করলাম পেছনে কেউ দাঁড়িয়েছে। চমকে ফিরে তাকাতে দেখলাম আরিয়ানের এক বন্ধু। লোকটার চোখে মুখে এক কুৎসিত হাসি, দৃষ্টিটা ভীষণ অস্বস্তিকর। সে আমার দিকে এক পা এগিয়ে এসে আঠালো গলায় বলল, আরে কেয়ারটেকার ম্যাম যে একা এখানে? আরিয়ান লাকি, এত সুন্দর একটা মেয়ে ওর পা টিপে দেয়, ওষুধ খাওয়ায় দেয়। তা আরিয়ান তো এখন অচল, ওর বন্ধুদের সাথে একটু সময় কাটালে ক্ষতি কি? লোকটা আমার দিকে হাত বাড়াতে চাইছিল। আমি আতঙ্কে চিৎকার করতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দরজায় আরিয়ানের হুইল চেয়ারের শব্দ পাওয়া গেল। আরিয়ান যেন মূর্তিমান আতঙ্কের মতো দাঁড়িয়ে, ওর ধূসর চোখ দুটো আজ আগুনের গোলার মতো লাল হয়ে আছে। চিবুক শক্ত হয়ে উঠছে চরম রাগে। আরিয়ানকে দেখে লোকটা থতমত খেয়ে হাত নামিয়ে নিল। ও একটু ভয় পেয়ে তোতলাতে তোতলা বলল, আরে আরিয়ান, তুই না? আমি জাস্ট পানি খেতে এসেছিলাম ওনার সাথে এমনিতে কথা বলতে। আরিয়ান ওনার বলিষ্ঠ হাত দিয়ে হুইল চেয়ারের হাতলটা এত জোরে চাপড় ধরল যে হাতের রগগুলো ফুলে উঠল। ও খুব নিচু কিন্তু ভয়ার্থ গলায় বলল, কী করছিলে এখানে? মিথিলার সাথে এভাবে কথা বলার সাহস তোকে কে দিল? গেট আউট অফ মাই কিচেন, এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আরিয়ানের গর্জন শুনে লোকটা আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত পায়ে বাইরে চলে গেল। রান্নাঘরে তখন শুধু আরিয়ানের ভারী নিঃশ্বাসের শব্দ, আর আমি দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। আরিয়ান আমার দিকে তাকালো। ওর চোখে রক্তবর্ণ রাগ এখনো কমেনি। হুইল চেয়ার নিয়ে আমার একদম কাছে এগিয়ে এলো। আমি ভাবলাম হয়তো এখন ধমক দেবে, বলবে কেন আমি গেস্টদের সামনে আসলাম। কিন্তু কিছুক্ষণ পর আমার মুখের দিকে তাকিয়ে থেকে খুব ক্ষীণ স্বরে বলল, তুমি ঠিক আছো? আমি কোনো উত্তর দিলাম না, শুধু মাথা নাড়ালাম। আমার দু চোখ ফেটে জল গড়িয়ে এলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। চোখের জল মুছতে মুছতে নিজের ঘরের দিকে দৌড়ে গেলাম। পরদিন সকালে ড্রয়িং রুমে আসতে আমার পা দুটো থমকে গেল। মাঝে মধ্যে মনে হয় চোখ দুটো যদি অন্ধ হতো তবে হয়তো এই দৃশ্যগুলো দেখে কলিজা এভাবে ছিঁড়ে যেত না। লিভিং রুমের সোফায় আরিয়ান বসে আছে আর নাতাশা ওনার হাত ধরে বসে আছে। নাতাশা খুব আদুরে গলা হাসছে আর বলছে, আরিয়ান, মনে আছে আমেরিকায় আমরা একসাথে কফি শপে বসতাম? আরিয়ানকে দেখলাম না না করার কোনো চেষ্টা করছে না। 1 বছর ধরে যে মানুষটা আমার ছোঁয়াটুকু সহ্য করতে পারে না, সে আজ নাতাশার এতটা ঘনিষ্ঠতা পরম তৃপ্তিতে উপভোগ করছে। আমি হাতে কফির কাপ নিয়ে
পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল, যেন আমি ওনাদের সুন্দর মুহূর্তের মাঝে এক বিষাক্ত কাঁটা। নাতাশা আমাকে দেখে যেন আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার নাটক করলো। আয়ানে কাঁধে মাথা রেখে বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলল, ও মিথিলা, তুমি এখানেও দাঁড়িয়ে আছো? কফিটা রেখে যাও। আরিয়ান একবার আমার দিকে তাকালো। আমি নিঃশব্দে কফি রেখে নিজের ঘরের দিকে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিফলনটা দেখলাম। নাতাশা খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। আমি জানলার কাচের উপর কপাল ঠেকে বিড়বিড় করে বললাম, আরিয়ান, আপনার হৃদয়ে কি আমার এক ফোঁটা জায়গা নেই? অভাগী মিথিলার এই আর্তনাদ শোনার মতো কেউ নেই। নিজের ঘরের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। বাইরে সেই রঙিন হাসির শব্দগুলো কানে এসে বিচ্ছে। নাতাশা আরিয়ানের হাতে হাত রেখে যে সুখের জগৎ বুনছে, সেখানে আমার মতো এক তুচ্ছ সেবিকার কোনো স্থান নেই। হঠাৎ বুকের ভেতরটা একটা পাথর নেমে গেল। অনেক তো হলো, 1 বছর তো ওনার পায়ের ধুলো হয়ে পড়ে রইলাম। বিনিময়ে কি পেলাম? একটু সম্মান? না, তাও না। যার জন্য নিজের রক্ত জল করে সেবা করেছি, সে যদি অন্যের ছোঁয়াতে এভাবে আমোদে মেতে ওঠে, তবে আমার এই মায়ার কোনো মূল্য নেই। নিজের ব্যাগটা আলমারি থেকে নামালাম। 1 বছর আগে সৎমা আমায় যখন একটা ব্যাগ গুছিয়ে দিয়েছিল, তখন আমি কান্না করছিলাম। আর আজ আমার চোখে এক ফোঁটা জল নেই, বরং মনে হচ্ছে এই বিষাক্ত মায়া থেকে নিজেকে মুক্তি দেওয়ার সময় এসেছে। মনে মনে ঠিক করলাম, এখানে আর নয়। নিজেকে এভাবে প্রতিদিন তিল তিল করে মারতে আমি আর পারবো না। আরিয়ান হয়তো কোনোদিন বুঝবে যে একটা পঙ্গু মানুষকে ভালোবেসে আঁকড়ে ধরা কতটা কঠিন ছিল, আর সেই হাত ছেড়ে যাওয়াটা তার চেয়ে বেশি যন্ত্রণার। আমি ড্রয়ার খুলে বিয়ের সময়কার ওই লাল শাড়িটা বের করলাম। ওটা ভাঁজ করে ব্যাগে রাখলাম, বরং ওটা টেবিলের উপর ছড়িয়ে রাখলাম, যেন ওটা দেখলে আরিয়ান বুঝতে পারে 1 বছর আগে যে মেয়েটা বউ সেজে এসেছিল, আজ সে তার সবটুকু অধিকার আর মায়া এই ঘরে ফেলে রেখে চলে যাচ্ছে। পা টিপে টিপে লিভিং রুমের দিকে তাকালাম। আরিয়ান নাতাশার হাত ধরে কিছু কথা বলছে। দুজনে খুব সুখী। আমি একটা ছোট্ট চিরকুট লিখলাম, আপনার সব ওষুধ আর থেরাপির চার্ট টেবিলের উপর রাখা আছে, নাতাশা আপুকে বুঝিয়ে দেবেন। আজ থেকে আপনার সেবার জন্য আর কোনো কেয়ারটেকার লাগবে না। ভালো থাকবেন, আপনার ভালোবাসার মানুষকে নিয়ে। চিরকুটটা টেবিলের কোনায় কফির কাপের নিচে রাখলাম। আরিয়ানের দেওয়া কোনো গয়না আমি সাথে নিলাম না। জার্মানিতে এই কনকনে শীতে বাইরের দরজাটা যখন আমি খুললাম, তখন এক ঝলক ঠান্ডা বাতাস আমার মুখে এসে লাগলো। কিন্তু অদ্ভুতভাবে আমার ভেতরের দহনটা যেন অনেক শান্ত হয়ে গেল। আমি আর একবারও পিছন ফিরে তাকালাম না। অভাগী মিথিলার আজ আর আর্তনাদ করছে না। সে আজ নিজের আত্মসম্মান নিয়ে অজানা উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। কনকনে ঠান্ডার বাতাসে আমার চাদর ভেদ করে শরীর বিচ্ছে। তুষারপাতের সাদা চাদরে চারপাশটা ঢাকা, ঠিক যেন আমার জীবনের মতো তার বিবর্ণ আর প্রাণহীন। আমি ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে একটা পার্কের কাঠের বেঞ্চে এসে পড়লাম। পার্কের এই নির্জনতা, চারপাশটা বড্ড অচেনা লাগছে। আমার আপন বলতে কেউ নেই, নেই মাথা গোঁজার ঠাঁই। যার উপর নির্ভর করে দেশ মাটি সব ছেড়েছি, সে আজ নাতাশার হাত ধরে তার নিজের জগতে ব্যস্ত। পার্কে বসে থাকা মানুষগুলো যে যার মতো করে কথা বলছে। ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে আমি বসে রইলাম। 1 বছর, এই তো সেদিন আরিয়ানের ওষুধ টাইম মেনটেন করতে করতে আমার দিন কেটে যেত। আজ এই পার্কে বসে মনে হচ্ছে, ওই ঘরটা কি সত্যি আমার ছিল, নাকি ওটা ছিল আরিয়ানের তৈরি করা একটা সুন্দর জেলখানা, যেখানে আমি ছিলাম কেবল একজন নীরব সেবিকা। চোখ থেকে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে বরফ শীতল গালের উপর পড়ল। হঠাৎ একজন বৃদ্ধ আমার পাশে এসে বসলেন। জার্মানিতে কনকন শীতে ওনার চোখে এক অদ্ভুত মায়া। উনি জার্মানি ভাষায় কিছু একটা জিজ্ঞাসা করলেন। হয়তো জানতে চেয়েছেন আমি কেন এভাবে একা কাঁদছি। আমি শুধু স্লান হেসে মাথা নাড়ালাম। ভাষাও না বুঝলে মানুষের চোখের ভাষা বোধহয় সব দেশে এক। বুকের ভেতরটা খাকা করছে অদ্ভুতভাবে। এই খোলা আকাশের নিচে বসেও আমার দম বন্ধ লাগছে না। আরিয়ানের এই অবহেলা রাজপ্রাসাদ, প্রতিটি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। আমি পার্কের বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালাম। আমি জানি না কাল সকালে আমার কপালে কী লেখা আছে, কিন্তু আজ এই পার্কে বসে আমি একটা শপথ করলাম, মিথিলা আর কারো করুণা হয়ে নয়, এবার নিজের পায়ে দাঁড়াতে হবে। পার্ক থেকে বের হয়ে আমি উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুপাশে থাকা আলোকসজ্জার দোকানগুলো আমার অচেনা এক বিষণ্ণতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ একটা বড় কফি শপের সামনে গিয়ে আমার চোখ আটকে গেল। কাচের দরজায় একটা বড় নোটিশ বোর্ড ঝোলানো। আজকের একটা বিশেষ বড় প্রোগ্রামের জন্য জরুরি ভিত্তিতে 1 ডে ওয়েটার প্রয়োজন।
এক মুহূর্তের জন্য থমকে দিলাম। পকেটে থাকা সামান্য কিছু টাকা দিয়ে ওই বিদেশের মাটিতে কয়েকদিন চলবে। আত্মসম্মান দিয়ে বাঁচতে হলে আগে তো মাথা গোঁজার ঠাঁই আর খাবারের ব্যবস্থা করতে হবে। দীর্ঘশ্বাস ফেলে কফি শপের ভিতরে ঢুকলাম। ম্যানেজারকে ইংরেজিতে বুঝিয়ে বলতে সে আমাকে একটা কাজে নিয়ে গেল। ড্রেস বদলে যখন আমি কাজে নামলাম তখন দেখি আমার সাথে আরও কয়েকজন কাজ করছে। সেখানে আমার পরিচয় হলো একটি মেয়ের সাথে, তার নাম যারা। কথা বলে জানলাম সে পাকিস্তানের মেয়ে, এখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে নিজের খরচ চালায়। যারা কাজ করতে করতে আমাকে বুঝিয়ে দিচ্ছিল কি করতে হবে। ও আমাকে সাহস দিয়ে বলল, শোনো মেথিলা, এই দেশটা বড্ড কঠিন, এখানে কেউ করে নয়, কিন্তু নিজের সাহস থাকলে কেউ তোমাকে দমাতে পারবে না। পড়াশোনা করার কাজ করে দেখবে একদিন এই শহরটা তোমার আপন হয়ে গেছে। যারার কথাগুলো আমার কানে তখন ওষুধের মতো কাজ করছিল। অদ্ভুত একটা তৃপ্তি পাচ্ছিলাম। কাজের ফাঁকে একবার কাচের জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালাম। আরিয়ান কি এখনও ডিনার করছে? নাতাশা কি ওকে ঠিক মতো ওষুধটা খাইয়ে দিচ্ছে? মনে পড়ার সাথে সাথে নিজেকে ধমক দিলাম। যাকে আমি চিরকুটে মুক্তি দিয়ে এসেছি তার কথা ভেবে আর নিজেকে রাত ভারী করব না। যারা আমাকে বলল আজ রাতটা ওর ওখানে থাকতে পারে। যারার প্রস্তাব শোনার পর মনে হলো অন্ধকারের মাঝে কেউ হঠাৎ মোমবাতি জ্বালিয়ে দিল। এই অচেনা দেশের সম্পূর্ণ অচেনা মেয়ে আমাকে আশ্রয় দিচ্ছে। আমি কৃতজ্ঞতায় মাথা নাড়লাম। কাজ শেষ হতে রাত প্রায় 12টা বেজে গেল। সারাদিন খাটনি আর মনের উপর দিয়ে বয়ে আনা যাওয়া ঝড়ের শরীরটা ভেঙে আসছে। যারা ওর জ্যাকেটের জিপটা টেনে নিয়ে বলল, চলে মিথিলা, আজ রাতটা আমার কাছে থেকো, কাল সকালে না হয় দুজন মিলে তোমার জন্য একটা স্থায়ী ব্যবস্থা ভাববো। আমি ব্যাগটা কাঁধে নিয়ে যারার পিছু পিছু হাঁটতে লাগলাম। যারার রুমটা ছোট হলো বেশ পরিপাটি। যারা আমাকে বলল, ফ্রেশ হয়ে নাও, যা আজ যা হয়েছে সব ভুলে যাও, জীবন তোমাকে নতুন সুযোগ দিয়েছে। আমি কম্বলটা গাড়ি জড়িয়ে জানলার পাশে বসলাম। কফির ধোয়া থেকে কাপ থেকে ধোয়া উঠছে। অদ্ভুত এক নিস্তব্ধতা চারিদিকে। ঠিক সেই সময় মনে পড়ল আরিয়ানের কথা। আজ 1 বছর পর এই প্রথম রাত যখন আমি আরিয়ানের শিউরে বসে নেই। আজ ওর ব্যথার সময় কে পাশে আছে? হঠাৎ বুকটা হু করে উঠল। কিন্তু পরক্ষণে ডাইনিং টেবিলের উপর ফেলে আসা সেই লাল শাড়িটার কথা মনে পড়ল। যে শাড়িটা আমার নতুন জীবনের স্বপ্ন ছিল, সেটা আজ ওখানেই পড়েছে। ঠিক যেন আমার মরে যাওয়ার ইচ্ছেগুলোর মতো। আরিয়ানের এই অবহেলা রাজপথের শেষে যারার এই ছোট্ট রুমটা আমার কাছে অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে। যারা ওর ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলে, মিথিলা, তুমি কি জানো, হারানো মনে সব শেষ নয়, মাঝে মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার জন্য সব কিছু হারাতে হয়। তুমি আজ যা করেছো সেটা করতে অনেক সাহস লাগে। আমি স্লান হাসলাম। সাহস কিনা জানি না, তবে বেঁচে থাকার তাগিদে বোধহয় একেই বলে। পরদিন সকালে যারার ঘুম ভাঙলো। ও তৈরি হয়ে নিয়েছে ভার্সিটিতে যাওয়ার জন্য। ও আমাকে একটা নিউজ পেপারের কিছু ফোন নাম্বার দিয়ে বলল, আমি চললাম, এখানে কিছু ছোটোখাটো কাজের ঠিকানা আছে, তুমি ট্রাই করতে পারো। আর হ্যাঁ, আজ রাতে কিন্তু তুমি এখানেই থাকবে। যারা চলে যাওয়ার পর আমি নিউজ পেপার হাতে নিলাম। আমার চোখ গেল একটা কলামে। জার্মানিতে এক নাম করা আইটি ফার্মের একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, বেতন বেশ ভালো। আমি মনে মনে ভাবলাম, পড়াশোনা তো মন্দ করিনি, তবে কেন চেষ্টা করবে না। আমি তৈরি হয়ে নিলাম। আয়নার দিকে তাকিয়ে বললাম, মিথিলা, আজ থেকে তুমি স্বাধীন। আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি জানি না এই লড়াইয়ে আমি জিতবো কিনা, তবে আমি লড়তে প্রস্তুত। অভাগী মিথিলা আজ আর কারো করুণা নয়, সে আজ এক লড়াকু নারী। আজ আমার পরনে সাধারণ একটা জ্যাকেট আর জিন্স। আজ নিজেকে খুব হালকা মনে হচ্ছে। বাসে করে বিশাল আইটি ফার্মের সামনে পৌঁছালাম। তখন বুকটা একটু দুরু দুরু করছিল। কাছের বিশাল বিল্ডিংয়ের ভেতরে সবাই ব্যস্ত। আমি ভেতরে ঢুকে রিসেপশনে নিজের পরিচয় দিলাম। কিছুক্ষণ পর আমাকে ভেতরে ডাকা হলো। ইন্টারভিউ বোর্ডে থাকা জার্মান ভদ্রলোক আমার সিভিটা দেখে অবাক হলেন। আপনার একাডেমিক রেজাল্ট চমৎকার। ইন্টারভিউয়ের শেষে তিনি জানালেন, আমাকে ট্রায়াল পিরিয়ডে রাখা হবে। বেতন যা ধরা হলো তা দিয়ে আমি অনায়াসে নিজের একটা থাকার জায়গা আর খাওয়ার ব্যবস্থা করতে পারবো। অফিস থেকে বের হওয়ার সময় আমার চোখে খুশির জল চলে এলো। বিকেলে জারার কাছে ফেরার পথে একটা ছোট্ট কফি শপে বসলাম। কফিতে চুমুক দিতে মনে পড়লো আরিয়ানের কথা। আরিয়ানের সেই ধূসর চোখগুলো কি একবারের জন্য আমাকে খুঁজছে? না, মিথিলা আর নয়। যার কাছে তুমি কেবল সার্ভিস ছিলে তার জন্য আর চোখের জল ফেলবে না। আমি যারাকে জড়িয়ে ধরলাম। ও খুশিতে আমাকে নিয়ে ডিনার করতে বাইরে যাওয়ার জোর করলো। আমার রাস্তার ধারে একটা ছোট্ট দোকানে বসে কিছু খাবার খেলাম। এইভাবে 1 মাস কেটে গেল।
মাসের শেষ দিনটা আমার কাছে কেবল একটা তারিখ ছিল না, এটি ছিল আমার নতুনভাবে বেঁচে থাকার পরিশ্রমের ফসল। হাতে যখন প্রথম বেতনের খামটা পেলাম তখন আঙুলগুলো কাঁপছিল। বেতন পেয়ে প্রথম কাজটা করলাম যারার জন্য। মেয়েটি না থাকলে আমার কি হতো জানি না। আমি ওর জন্য খুব সুন্দর একটা চকলেট আর ড্রেস কিনলাম। যারা যখন ড্রেসটা দেখালো ওর চোখে যে আনন্দটা দেখলাম তা দেখে আমার খুব ভালো লাগলো। যারাকে ওর দেওয়া ধারের টাকাগুলো ফেরত দিতে নিলে ও নিতে চাইলো না, কিন্তু আমি জোর করে ওর হাতে গুঁজে দিলাম, কারণ আমি আর কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। নিজের জন্য একজোড় জুতো কিনলাম, আয়না তাকিয়ে নিজেকে দেখে হাসলাম। এ হাসিতে কোনো গ্লানি নেই, নেই কোনো লুকোনো দীর্ঘশ্বাস। হাতে আরও কিছু টাকা জমিয়ে মনে মনে ঠিক করলাম আগামী সপ্তাহে কোনো একটা সুন্দর শহরে ঘুরতে যাব একা। আজ আমি এক মুক্ত পাখি, ইচ্ছে হলে রাস্তার ধারে কফি খাবো, ইচ্ছে হলে তুষারের উপর দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটবো। এখন আমি যা খুশি তাই করতে পারি। মাঝে মাঝে রাতে ঘুমানোর আগে খুব অদ্ভুত একটা চিন্তা মাথায় আসতো, আরিয়ানকে এখনো নিজের পায়ে দাঁড়াতে পেরেছে? পরক্ষণে মাথা ঝাড়া দিয়ে চিন্তাটা দূর করি। যার কাছে আমার 1 বছর ত্যাগের কোনো মূল্য ছিল না, তার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। আমি এখন নিজের সাম্রাজ্যের রানী। আমার প্রথম সোলো ট্রিপের গন্তব্যে জার্মান এক রূপকথার মতো শহর, হাইডেলবার্গ। ট্রেন থেকে নামতে এক হিমেল হাওয়া আমাকে স্বাগত জানালো। পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট রঙিন ঘর, আর তার মাঝখান দিয়ে বয়ে চলছে নেকার নদী। চারপাশে এক অদ্ভুত প্রশান্তি। আমি নেকার নদীর ধারে বিখ্যাত ফিলোফাস ওয়ার্ক দিয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুপাশে ফুটে থাকা নাম না জানা ফুলের আস্তরণ। ওখান থেকে পুরো শহরে একদম ছবির মতো দেখা যাচ্ছে। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা প্রাচীন হাইডেলবার্গ দুর্গ, যার ভাঙা পাথরগুলো যেন আমার নিজেরই জীবনের প্রতিচ্ছবি। আমি ওল্ড ব্রিজের উপরে দাঁড়ালাম। নদীর জলের কুলকুল শব্দ আর দূরে চার্চের ঘন্টার আওয়াজ আর অদ্ভুত একাকিত্ব, কিন্তু তাতে কোনো বিষণ্ণতা নেই। দুপুরের দিকে ছোট্ট ক্যাফেতে বসলাম নদীর একেধারে। নিজের জন্য 1 কাপ হট চকলেট আর অ্যাপেল স্ট্রুলো অর্ডার করলাম। 1 চামচ মুখে দিতে স্বাধীনতার স্বাদ বোধহয় এমনই মিষ্টি। আমি একটা ডায়েরি বের করে লিখতে লাগলাম, আজ থেকে আমি আর কোনো অভাগী নই। এই যে নদীর উপর দিয়ে নৌকোগুলো যাচ্ছে, ওই যে আকাশের পাখিরা উঠছে, আমিও তাদেরই একজন। আমি এখন মুক্ত। আমি এখন মিথিলা, যার নিজের একটা নাম আছে, একটা পরিচয় আছে। স্ট্রিট লাইনগুলো তুষার আবহে আবছা দেখাচ্ছিল। হোটেলের পথে শর্টকাট নিতে গিয়ে একটা গলির ভিতরে ঢুকলাম, আর তখনই বুকটা ধক করে উঠল। গলির মোড়ে 3টে ছেলে দাঁড়িয়েছে, তাদের চোখে মুখে পৈশাসিক উল্লাস। জার্মানির এই নির্জন রাস্তায় এত রাতে আমি যে কতটা অসহায় তা মুহূর্তে টের পেলাম। আমি উল্টো দিকে হাঁটা শুরু করতেই তারা আমার পথ আটকালো। তাদের একজন খুব নোংরাভাবে হেসে আমার হাতটা টেনে ধরলো। আমি আর্তনাদ করে উঠলাম, ছেড়ে দাও আমাকে প্লিজ। কিন্তু আমার চিৎকার তুষার স্তব্ধতায় মিলিয়ে যাচ্ছিল। তারা আমাকে টেনে হিঁচড়ে পাশের একটি অন্ধকার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আমার ব্যাগটা ছিঁড়ে নিচে পড়ে গেল। শুভনীড়গুলো তুষারের উপর ছড়িয়ে পড়লো। আমি ধস্তাধস্তি করছি, কিন্তু 3জনের শক্তির কাছে আমি তখন বালির বাঁধের মতো ভেঙে পড়ছিলাম। আমার শরীরে ভয়ে নীল হয়ে আসছিল। আর ঠিক তখনই হঠাৎ বাতাসের গতিতে মতো অন্ধকারে কেউ একজন উদয় হলো। একজন দীর্ঘদেহী যুবক, পরনে একটা কুচকুচে কালো শার্ট, সুঠাম দেহ আর চওড়া কাঁধের সেই ছেলেটার উপস্থিতি পুরো পরিবেশটাকে যেন স্তব্ধ করে দিল। একজন ছেলে ওর দিকে তেড়ে আসতে কালো শার্ট পরা সেই ছেলেটি এক মুহূর্ত সময় নষ্ট করলো না। হাতের চেয়েও পা ব্যবহার একটু বেশি পটু। অদ্ভুত এক ক্ষিপ্ততায় নিজের লম্বা পা দুটো সজোরে এক লাথি মারল ছেলেটার বুকে। ছেলেটা ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে ধাক্কা খেলো। বাকি দুজন হকচকিয়ে গেল, কিন্তু ছেলেটি থামলো না। একের পর একটা লাথি যেন বিদ্যুৎ গতিতে আসছে পড়ছে ওদের উপর। ওনার সুঠাম বডি আর পেশিবহুল হাতের সঞ্চালন দেখে মনে হচ্ছিল কোনো অ্যাকশন মুভির হিরো চোখের সামনে বাস্তব হয়ে এসেছে। কয়েক মুহূর্তের মধ্যে সেই হায়নাগুলোর আর্তনাদ করতে করতে অন্ধকারের দিকে পালিয়ে গেল। আমি তখনই দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে দাঁড়িয়েছি, দুহাত হাতে নিজের জাপটে ধরে ফুঁপিয়ে কাঁদছি। আমি ভয়ে আর বিস্ময়ে মাথা তুলে বললাম, আরিয়ান। হুইল চেয়ারে এই মানুষটা আজ দাঁড়িয়ে আছে। আরিয়ানের গম্ভীর ব্যক্তিত্বের আড়ালে কী চলছে তা স্থির ধীর চোখগুলো দেখে বোঝার সাধ্য নেই। মিথিলার হুঁশ ফিরল। মিথিলা দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছে, নিজের পোশাক সামলে উঠে পড়ল।
মনের ভেতরে তখন তোলপাড় চলছে। মিথিলা আরিয়ান হাঁটতে পারে, এই একটা বাক্য ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। মিথিলা আরিয়ানের দিকে তাকায়। টানা 32 দিন পর ওই ধূসর চোখ জোড়ার সাথে মিথিলার চোখ জোড়া মিলিত হয়। মিথিলার মনে পড়ে গেল নাতাশার খিলখিল হাসি আর আরিয়ানের নির্লিপ্ততা। সেসব একটা যন্ত্রণাদায়ক ছিল। সেসব কষ্ট আরিয়ান মিথিলাকে দিয়েছে তা মিথিলা কোনোদিনও ভুলবে না। আরিয়ান এখন উনি হাঁটতে পারেন কি না, ওনার জীবনে কি হয়েছে তা জানার বিন্দুমাত্র কৌতূহল মিথিলার নেই। এই লোকের কাছে কোনো মর্যাদা ছিল না, কোনোদিন হবে না, তা মিথিলা জানে। মিথিলা নিচু হয়ে তুষারের উপর পড়ে থাকা নিজের ব্যাগটা তুলে নিল। তারপর আরিয়ানের চোখের দিকে একবার স্থিরভাবে তাকালো। সেই দৃষ্টিতে কৃতজ্ঞতা ছিল। ওকে এই নরপশুর হাত থেকে বাঁচানোর জন্য। কৃতজ্ঞতার পরে ছিল এক গভীর দূরত্ব, যেন চোখে চোখ রেখে বুঝিয়ে দিল, বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমাদের পথ এক নয়। আরিয়ান পাথরের মতো দাঁড়িয়ে রইল। মিথিলা পাশ কাটিয়ে চলে যেতে আরিয়ান এক ঝটকায় ওর পথ আটকে দাঁড়ালো। আরিয়ানের দীর্ঘদেহী অভয়বার ব্যক্তিত্বের সামনে মিথিলা মুহূর্তে থমকে গেল। আরিয়ান তার শক্তিশালী হাত দিয়ে মিথিলাকে টেনে পাশের দেওয়ালের সাথে চেপে দিল। আরিয়ানের একটা হাত মিথিলার মাথার পাশে দেওয়ালে রাখলো। দুজনের মাঝে দূরত্ব বলতে আর কিছুই নেই। আরিয়ানের ঠোঁট মিথিলার ঠোঁটে আছড়ে পড়ল। আরিয়ান যেন ক্ষিপ্র বাঘ। আরিয়ানের ঠোঁটে আগ্রাসন আরও তীব্র হলে মিথিলার দম বন্ধ হয়ে আসছে। মিথিলা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আরিয়ানের কাছে তার শক্তি ছিল নগণ্য। কিছুক্ষণ পর আরিয়ান মিথিলার ঠোঁট ছেড়ে দেয়। দুজনে হাঁপাচ্ছে। মিথিলা থরথর করে কাঁপছে। আরিয়ানের ঠোঁটের দহন জল করছে ওর ঠোঁটে। আরিয়ান কোনো কথা না বলে শুধু গম্ভীর এক দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে রইল। আরিয়ানের ধূসর চোখ দুটো এখন ঠিক মিথিলার চোখের উপর। মিথিলা কান্না পাচ্ছে। কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে মিথিলা বলে, ছেড়ে দিন। মাত্র দুটো শব্দ। আরিয়ান ধীরে ধীরে হাত সরিয়ে দিল। মিথিলা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে হনহন করে হোটেলের দিকে হাঁটা শুরু করলো। একবারও পিছন ফিরে দেখলো না। হোটেলে ফিরে নিজের রুমের দরজা বন্ধ করে মিথিলা মেঝেতে বসে পড়ল। মিথিলা দ্রুত ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিল। নিজের ঠোঁট দুটো ডলে ডলে পরিষ্কার করার চেষ্টা করলো, যেন আরিয়ানের স্পর্শের শেষ চিহ্নটুকু মুছে যায়। কিন্তু মনের ভেতরে যে তোলপাল করা শুরু হয়েছে তা মুছবে কে? মিথিলা ভেবে পাচ্ছে না আরিয়ান এমন করলো কেন। মিথিলা মনে মনে ঠিক করে নেয়, যাই হয়ে যাক না কেন আরিয়ানকে তার জীবনে আর আসতে দেবে না। সে আত্মসম্মান নিয়ে বাঁচবে। মিথিলার মনের মানচিত্রে আরিয়ানের সীমানা মুছে যাবে। লাইটটা নিভে মিথিলা বিছানায় গা এলিয়ে শুয়ে দিল। পরের দিন সারাদিন মিথিলা নিজের মতো করে ঘুরে বেড়ালো, মন ভালো করতে ছবি তুললো, যারাকে পাঠালো। হোটেলে ফিরে মিথিলা ফ্রেশ হয়ে মিথিলা বারান্দায় আসতে ওর চোখ গেল ঠিক উল্টো দিকে, হোটেলটার দিকে। ঠিক হোটেলের মাঝের দূরত্ব খুব বেশি নয়। আর ঠিক সেখানে হোটেলের বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়েছে এক দীর্ঘদেহী পুরুষ। আরিয়ান। গম্ভীর ব্যক্তিত্ব আর সুঠাম অবয়বের অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে। হাতে একটা জ্বলন্ত সিগারেট। আরিয়ানের স্থির ধূসর চোখ জোড়া ঠিক মিথিলার বারান্দার দিকে নিবদ্ধ। মিথিলার বুকটা ধক করে উঠল। সারাটা দিন ও নিজেকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে, নিজেকে সময় দিচ্ছে, কিন্তু আরিয়ান এখানে চায়টা কি? ওই লোক মিথিলা তো চলে এসেছে, কোনো দাবি রাখেনি, তাহলে আরিয়ান বা এমন করছে কেন? আরিয়ানের তীক্ষ্ণ চাহনি বলে দিচ্ছে মিথিলা যেখানেই যাক আরিয়ানের নজর থেকে মুক্তি নেই। আরিয়ানে কোনো নড়চড় করল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন এক শিকারী সে তার হারানো অধিকার ফিরে পেতে ছায়ার মতো পিছু নিয়েছে। মিথিলা রেলিংটা শক্ত করে দিল। মনে মনে বলল, আপনি কেন এসেছেন আরিয়ান? কেন আমার তিলে তিলে গড়া শান্তিটুকু নষ্ট করতে চাচ্ছেন? তো আমি তো আপনাকে মুক্তি দিয়ে এসেছি। মিথিলা আর দাঁড়িয়ে থাকতে পারল না। ও ঝটকায় বারান্দার কাচের দরজাটা টেনে পর্দা টেনে দিল। বিছানায় এসে শুয়ে পড়লেও মনে হচ্ছিল দেওয়াল আর পর্দার ওপাশে ধূসর চোখ দুটো এখনও ওর দিকে তাকিয়েছে। মিথিলা সারা রাত ঘুমাতে পারল না। ভোরের দিকে সিদ্ধান্ত নিল এখানে আর এক মুহূর্ত নয়। দ্রুত ব্যাগ গুছিয়ে নিল, ড্রেস বদলে তৈরি হয়ে নিচে নামলো। চেক আউট করে হোটেল থেকে বের হলো। হাইডেলবার্গ স্টেশন পৌঁছে মিথিলা টিকিট কেটে দ্রুত ট্রেনের কামরায় গিয়ে বসে পড়ল। জানলার কাচের উপর কপাল ঠেকে দীর্ঘশ্বাস ফেলল। ট্রেনটা স্টেশন ছাড়তে শুরু করলো। মিথিলার বুকটা ধক করে উঠল। জানলার ওপাশে একটা অবয়ব স্থির হয়ে দাঁড়িয়েছে। আরিয়ান। আরিয়ান প্ল্যাটফর্মে ঠিক মাঝখানটায় দাঁড়িয়েছে, পরনে কালো ওভারকোট,
দুহাত পকেটে গোছা। স্ত্রীর ধূসর চোখ জোড়া ট্রেনের জানলার দিকে নিবদ্ধ, ঠিক যেখানে মিথিলা কপাল ঠেকে বসেছে। ট্রেনের গতি বাড়াতে শুরু করলো। আরিয়ান এক কদমও নড়ল না। মিথিলা জানলার ওপাশ থেকে দেখছে আরিয়ানের অভাবটা ক্রমশ ছোট হয়ে আসছে। এই মানুষটা এক অদ্ভুত অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। ট্রেন যখন পুরোপুরি স্টেশন ছেড়ে বেরিয়ে এলো, মিথিলা সিটে হেলান দিয়ে চোখ বুজলো। কাল রাতে স্পর্শ অনুভব করলো আরিয়ান চাইছেটা কি। বিড়বিড় করে বলল, আরিয়ান, আপনি এখন হাঁটতে পারেন, যেটা আপনার জীবনের উন্নতি। আমি আমার জীবনে আপনার আর কোনো জায়গা নেই। বাসায় ফিরে দরজায় পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মিথিলা। এরপর নিজেকে সামলানো। মিথিলা দ্রুত ফ্রেশ হয়ে রান্না বসলো। রান্না করতে করতে মিথিলা ভাবছে আরিয়ান চাইছে কি। এই প্রশ্নটা এখন মিথিলার মাথায় ঘুরপাক খাচ্ছে। যে মানুষটা 1 বছর ওকে সেভ একটা আসবাবপত্রের মতো ব্যবহার করছে, সে আজ হুট করে সম্পূর্ণ আলাদা আচরণ করছে। এরপর মিথিলা খাবার খেয়ে ফোন করলো যারাকে। কালকে দেখা করবে জানালো। কতক্ষণ কথা বলে এরপর ফোন রেখে শুয়ে পড়লো। পরদিন মিথিলা অফিসে ঢুকলো। নিজের ডেস্কে বসে ফাইলগুলো গোছাচ্ছে। এমন সময় বসের অ্যাসিস্ট্যান্ট এসে জানালো, কনফারেন্স রুমে জলদি আসো, আমাদের নতুন বিজনেস পার্টনার আর ইনভেস্টর এসেছে, ওনার সাথে তোমাদের পরিচয় করে দিই। মিথিলা হালকা একটা হাসি দিয়ে ল্যাপটপ আর ফাইল নিয়ে কনফারেন্স রুমের দিকে গেল। রুমের ভেতরে ঢুকতেই ওর পায়ের তলার মাটি সরে গেল। বিশাল কাচের টেবিলের উপর বসে আছে এক দীর্ঘদেহী পুরুষ, পরনে নেভি ব্লু রঙের দামি স্যুট, সাদা শার্ট ভিতরে। আরিয়ান। আরিয়ান মিথিলার বসের সাথে কথা বলছে। মিথিলা ঢুকতেই তার তীক্ষ্ণ ধূসর চোখ জোড়া স্থির হলো মিথিলার উপর। ঠোঁটের কোণে সূক্ষ্ম একটি বিজয় হাসি, যা কেবল মিথিলাই বুঝতে পারল। মিথিলার বস হাসি মুখে বলল, মিথিলা, মিস্টার আরিয়ান, আমি আমাদের কোম্পানির নতুন মেজর স্টক হোল্ডার। এখান থেকে আমাদের এইসব প্রজেক্টের সব বড় সিদ্ধান্ত ওনার হাত দিয়ে আসবে। মিথিলা পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর হাত কাঁপছে, কিন্তু ও সেটা বুঝতে দিল না। মিথিলা এটা বুঝতে পারছে আরিয়ান তার পিছু নিয়েছে, কিন্তু কেন কিছুই বুঝতে পারছে না। মিটিং শেষ হওয়ার পর সবাই বেরিয়ে যাবে। মিথিলাও সুযোগ বুঝে দ্রুত ফাইল গুছিয়ে বের হয়ে আসলো। মিথিলা নিজের ডেস্কে ফিরে এসে ধপ করে চেয়ারে বসলো। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েছে ঠিকই, কিন্তু চোখের সামনে ভাবছে আরিয়ানের এই নতুন রূপ। মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হ মিথিলা, প্রফেশনালি কাজ করবে, কাজ শেষ হলে বাড়ি চলে যাবে, ওনার সাথে কথা বলার কোনো দরকার নেই। অফিস ছুটির পর মিথিলা যারার সাথে দেখা করতে গেল। যারাকে সবটা খুলে বলল। যারা সাথে সাথে কথা বলে মনটা কিছুটা হালকা হলো। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসতে যারার কাছ থেকে বিদায় নিয়ে মিথিলা নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত পায়ে নিজের গলিতে ঢুকলো। ক্লান্ত লাগছে। বাসায় গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে সব ক্লান্তি ধুয়ে ফেলবে হাঁটতে হাঁটতে ভাবলো। চাবি বের করে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টের দরজা খুলল। সারা ঘর অন্ধকার। হাত বাড়িয়ে দেওয়াল সুইচটা টিপলো। লাইট জ্বলে উঠতে মিথিলা হাত থেকে ব্যাগটা নিচে পড়ে গেল। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বিছানায় বসে আছে আরিয়ান। পরনে নেভি ব্লু স্যুটের প্যান্ট, স্যুট খুলে পাশে রাখা। পরনে শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গোঠানো। উপরের দুটো বোতাম খোলা অবস্থায় বলিষ্ঠ বুকের অংশ বিশেষ দেখা যাচ্ছে। আরিয়ানের এক হাতে একটা জ্বলন্ত সিগারেট। লাইট জ্বলতে তার ছিল ধূসর চোখ জোড়া মিথিলার উপর এসে পড়েছে। সিগারেটে একটা গভীর টান দিয়ে ধোঁয়াটা খুব ধীরে ছাড়ল। আরিয়ানের শান্ত ভঙ্গি যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বপাশ। মিথিলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আরিয়ান এখানে কীভাবে। মিথিলা বিস্ময় হয়ে দাঁড়িয়েছে নিজের ঘরে, নিজের বিছানায়। আরিয়ানকে এইভাবে বসে থাকতে দেখে অবাক হচ্ছে। আরিয়ানের শান্ত তীক্ষ্ণ চাহনি যেন তীরের মতো ওর দিকে ছুটে আসছে। মিথিলা কোনো মতে নিজের কণ্ঠস্বর ফিরে পেল। জিজ্ঞাসা করলো, আপনি আপনি এখানে কীভাবে, আর আমার চাবি কোথায় পেলেন? আরিয়ান উঠে দাঁড়ালো, হাতের সিগারেটটা ফেলে দিল। তারপর খুব ধীর পায়ে মিথিলার দিকে এগিয়ে এলো। মিথিলা এক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু পিছনে দেওয়াল। আরিয়ান খুব দ্রুত ওর একদম কাছে এসে দাঁড়ালো। মিথিলা অনুভব করলো আরিয়ানের শরীরে পুরুষের ঘেরান। কেন করছেন এসব আরিয়ান? আপনার জীবনে তো নাতাশা ছিল, এখন তো আপনি সুস্থ। এখন আমাকে নিয়ে আপনার কি প্রয়োজন? মিথিলার চোখে জল টলমল করছে। মিথিলা, আমি তো জানি আমি তোমার সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু বিশ্বাস করো আমার জীবনটা এক নরক ছিল। যে মহিলার কথা তুমি জানো, তিনি আমার সৎ মা, আমার দাদাজির
সব সম্পত্তি আমার নামে হয়, তিনি আমার শেষ করে দিতে চান। বাবাকে আমার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছেন। ওনার পছন্দ করা মেয়ের সাথে আমার বিয়ে দেওয়াটা ছিল একটা চাল, যাতে আমাকে নিয়ন্ত্রণ করা যায়। আমার অ্যাক্সিডেন্টের পেছনে ওনার হাত ছিল। আমি ভেবেছিলাম তুমি বুঝি ওনারই দাবার গুটি। নিরপেক্ষভাবে দেখো, ওই মহিলা পছন্দ করা মেয়ে আমার সাথে বিয়ে, তাহলে মেয়েটা বিশ্বাস করা আমার জন্য সহজ। তাই আমি শুরুর উপর সব ঘৃণা উগড়ে দিয়েছিলাম। আরিয়ান এই কথা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, কিন্তু সময় যত গেছে আমি বুঝতে পেরেছিলাম তুমি আলাদা। তুমি সহজ সরল পবিত্র। আমি যদি তখন তোমার সাথে সহজ হতাম, তবে ওই মহিলা তোমাকে মেরে ফেলতেও দ্বিধা করতো না। আমি সময়ের অপেক্ষায় ছিলাম। এরপর নাতাশা ফিরে এলো। নাতাশার সাথে অভিনয়টা ছিল আমার পরিকল্পনা অংশ। ও আমার সৎ মায়ের সাথে হাত মিলিয়ে ফিরে এসেছে, আর আমি চেয়েছিলাম ওদের হাতে নাতে ধরতে পারে। এই 4টা মাস ধরে হাঁটতে পারিনি, কাউকে বুঝতে দেয়নি। আমি চেয়েছিলাম সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে তোমার সামনে দাঁড়াই, তবে এর মাঝে তুমি চলে আসলে। মিথিলা স্তব্ধ হয়ে আরিয়ান কথাগুলো শুনছে। আমি এই 1 মাস তোমায় বিরক্ত করিনি, চেয়েছি তুমি নিজের মতো থাকো। আমার এই একাকিত্ব জীবনে তুমি একমাত্র আলো হয়ে এসেছিলে। আমি জানি আমি যা করেছি তা অনেক ভুল। শুরুতে আমি খারাপ আচরণ করলে শেষের দিকে আমি তেমন করিনি। তুমি ভেবে দেখো মিথি, আমি জানি তোমার হয়তো মন ভেঙে গেছে, কিন্তু আমি তোমাকে আমার পাশে চাই। মিথিলার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে জোর করবো না মিথি, তুমি সময় নাও। তুমি যা চাও তাই হবে, কিন্তু এইটুকু জেনে রাখো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। আরিয়ানের এই দীর্ঘ যুক্তিপূর্ণ স্বীকারোক্তি মিথিলাকে এক মুহূর্তের জন্য পাথরের মতো নিশ্চল করে দিল। ঘরের গুমট ভাবটা যেন ঘনীভূত হয়ে গেল। মিথিলা যেন এক গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছে। আরিয়ান আরও বলল, আমি যা করেছি তা পরিস্থিতির শিকার হয়ে করছি। তুমি তো জানো মিথিলা, ছোটবেলায় মাকে হারানোর পর আমি বড্ড একা হয়ে গেছিলাম। বাবা নিজের জগৎ নিয়ে ব্যস্ত। চারপাশে সবাই শুধু আমার সম্পত্তির হিসাব করতো, কেউ আমার মনের খবর নিত না। আরিয়ান থামলো। মিথিলা দেখলো আরিয়ানের ধূসর চোখে এক ফোঁটা জল চিকচিক করছে। আরিয়ান আবার বলল, সবাই আমাকে ব্যবহার করতো মিথি, কেউ আমার নিঃসঙ্গতা বুঝেনি। শুধু তুমি আমার পাশে ছিলে সেবা করতে। তখন প্রথমবার মনে ছিল কেউ একজন নিঃস্বার্থ আমার জন্য ভাবছে। কিন্তু আমার ভেতর জেদ আর পরিস্থিতির চাপ এত ছিল যে আমি তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছিলাম। মিথিলার বুকের ভিতরটা হু হু করে উঠল। সে জানে না মা থাকার না থাকার কষ্ট কী। হঠাৎ করে আরিয়ান দূরত্ব বজায় রাখলো না। এক পা এগিয়ে এসে মিথিলার নিজের বলিষ্ঠ বাহু ধরে জড়িয়ে নিল। আরিয়ান শক্তিশালী বুকের সাথে মিথিলা যেন মিশে গেল। মিথিলার মস্তিষ্ক যেন রণক্ষেত্র। মিথিলার মনে পড়ে যাচ্ছে বিগত দিনগুলো, প্রতিটি পুঙ্খানুপুঙ্খানু স্মৃতি। আরিয়ান আর যা বলছে তার সাথে অতীতের সুতোগুলো যেন ধীরে ধীরে এক হতে শুরু করছে। মিথিলা আরিয়ানের বুকের মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আরিয়ানের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন মিথিলা নিজের কানে অনুভব করতে পারছে না। মনে মনে হিসাব মেলাতে শুরু করলো। সত্যি তো, শুরুতে আরিয়ান যতটা রুক্ষ ছিল, শেষের দিকে সে কতটা শান্ত হয়ে পড়ছিল। মিথিলার মনে পড়লো ওষুধগুলো নিয়ে সন্দেহ করছিল। ডাক্তারের সাথে কথা বলে আরিয়ানের ওষুধ পরিবর্তন করে তারপর থেকে আরিয়ানের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করেছে। তার বাবা কোনোদিন এসে ছেলের সাথে দেখা করেনি। মিথিলার চোখে জল চলে এসলো। বুঝতে পারছে আরিয়ানের পরিস্থিতির কথা বলছে তা। আরিয়ানের মনের ভেতরে কতটা লড়াই চলছে তা আজ স্পষ্ট। মিথিলা কি করে বুঝবে? আরিয়ানকে জড়িয়ে ধরবে নাকি ছাড়িয়ে নেবে? মিথিলার হাত দুটো আরিয়ানের পিঠ স্পর্শ করতে মাঝপথে থেমে গেল। আজ 1 বছর চরম অবহেলা, আর আজকে এই আকুতিটা, দুটোর মাঝে এক বিশাল পাহাড় সমান দূরত্ব। আরিয়ান যেন মিথিলার মনে সেই দোটানা বুঝতে পেরেছে। আরিয়ান ধীরে ধীরে নিজের বলিষ্ঠ বাহুটা আলগা করে দিল। এক কদম পিছিয়ে গিয়ে মিথিলার অশ্রুসিক্ত মুখটার দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল। আমি জানি মিথি, 1 বছরে আমি তোমার যে পরিমাণ মন ভেঙেছি তা সহজে ভোলার মতো না। আমি তোমাকে জোর করতে চাই না মিথি, তুমি সময় নাও। কথাগুলো বলে আরিয়ানের এক মুহূর্ত দাঁড়ানো না। দরজা খুলে উনি বেরিয়ে গেল। করিডোরে পায়ের আওয়াজে ধীরে ধীরে মিলিয়ে যেতেই মিথিলার ঘরটা যেন এক অতল নিস্তব্ধতায় ডুবে গেল। আরিয়ানের কথাগুলো মিথিলার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। পরিস্থিতির শিকার। হ্যাঁ, হয়তো আরিয়ান পরিস্থিতির শিকার ছিল, কিন্তু মিথিলার কী অপরাধ ছিল? 1 বছর ধরে একটা জড়বস্তুর মতো অবহেলা সহ্য করে নাতাশার সামনে অপমানিত হওয়া, সেই যন্ত্রণার ক্ষতগুলো তো আরিয়ানের এক মুহূর্তের স্বীকারোক্তি মুছে যেতে পারে। মিথিলা একটা দীর্ঘশ্বাস ফেলল।
ঠিক করলো, যা হয়েছে হয়েছে, এখন নিজের মতো করে আছে সেভাবে থাকবে, কারো অধীনে নেই। সারাটা রাত মিথিলা চোখের পাতা এক করতে পারল না। সকালে অফিসের জন্য বের হলো। রাস্তাটা আজ অন্য দিনের চেয়ে একটু বেশি ব্যস্ত। দ্রুত বেগে গাড়ি ছুটে চলছে। মিথিলা ফুটপাত থেকে নেমে রাস্তা পার হতে লাগলো। এমন সময় কানে এলো টায়ারের তীব্র ঘর্ষণের বিকট শব্দ। একটা দামি কার মিথিলার কাছে এসে থেমেছে। 1 ইঞ্চি এদিক ওদিক হলে আজ বড় কোনো অঘটন ঘটে ফেলল। মিথিলা ভয়ে চোখ বুজে ফেলছিল। ওর হাতে থাকা ছোট্ট হ্যান্ডব্যাগটা ছিটকে রাস্তার একপাশে গিয়ে পড়ল। গাড়ির দরজাটা সশব্দে খুলে ফেলল। বেরিয়ে এলো এক দীর্ঘদেহী পুরুষ। পরনে দামি শার্ট আর ডার্ক গ্রে ফর্মাল প্যান্ট, চোখে দামি সানগ্লাস। লোকটার চেহারায় এক ধরনের ধারালো অভিজাত্য, তবে হাবভাব বেশ রুক্ষ। মিথিলা ভেবেছিল লোকটা ক্ষমা চাইবে, কিন্তু লোকটা ওর সামনে এসে তীব্র স্বরে ধমকে উঠল, মরার শখ থাকলে অন্য কোথাও গিয়ে মরুন, আমার গাড়ির নিচে কেন? মিথিলা বিস্ময় আর অপমানে থমকে গেল। লোকটার কণ্ঠস্বর যেন গম্ভীর, তেমনই কর্কশ। মিথিলা বলল, আমি তো ঠিকভাবেই পার হচ্ছিলাম, আপনি তো স্পিড লিমিট ক্রস করেছিলেন। যুবকটা সানগ্লাস নামালো, চোখের মনে কুচকুচে কালো, আর সেই চোখে এক ধরনের অবজ্ঞা। এক পা এগিয়ে এসে মিথিলার উপর ঝুঁকে তীব্র দামি পারফিউমের ঘ্রাণ মিথিলার নাকে এলো। কমন সেন্স কি একদম নেই? মিথিলার রাগ হলো প্রচুর। আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আপনি প্রায় আমাকে মেরেই ফেলছিলেন। লোকটা এক মুহূর্তের জন্য মিথিলার রাগী মুখের দিকে তাকা, ঠোঁটের কোনো একটা তাচ্ছিল্য হাসি ফুটিয়ে বলল। নিচু হয়ে মিথিলার ব্যাগটা রাস্তা থেকে তুলে নিল, কিন্তু সেটা মিথিলার হাতে না দিয়ে ওর দিকে ছুঁড়ে মারা ভঙ্গিতে বলল, ব্যাগটা নিন আর নিজের চরকায় তেল দিন। পরের বার রাস্তার মাঝে ডাইরেক্টলি দাঁড়িয়ে থেকে ব্রেক কষার বদলে আমি এক্স্যাক্টলি চেপে দেব। গট ইট? মিথিলা ব্যাগ ছিনিয়ে নিল। লোকটা আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি নিয়ে বসলো। যাওয়ার সময় মিথিলার দিকে এক পলক তাকে বিড়বিড় করে কি যেন বলল, যা মিথিলা শুনতে পেল না। মিথিলা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এই লোকটাকে এত উদ্ধত্ত আর এত রুক্ষ ব্যবহার। লোকটার ভেতরে যেন কেবল আগ্নেয়গিরি। অফিস শেষে মিথিলা এক মুহূর্তের জন্য নিজেকে অবসর দিল না, নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে রাখলো। অফিস শেষ করার পথে মিথিলা একটা নার্সারিতে ঢুকলো। ওর ছোট্ট অ্যাপার্টমেন্টের বারান্দাটা বড্ড খালি খালি লাগছে। বেশ কয়েকটা সতেজ ইনডোর প্লান্ট আর কিছু সুগন্ধি ফুলের গাছ নিল। বাসায় ফিরে মিথিলা ব্যাগটা এক পাশে রেখে বারান্দার গাছগুলো সাজাতে লাগলো। রাত নেমে এসেছে। মিথিলা এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় ছোট্ট বাগানের মাঝে বসলো। মিথিলার সময়টা এখন নিজেকে দিচ্ছে, সম্পূর্ণ নিজের মতো করে বাঁচার। ঠিক সকাল 10টা। অফিসের কাছের মেইন গেটটা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। সবার নজর সেদিকে। মিথিলা নিজের ডেস্ক থেকে আর চোখে দেখল ভেতরে প্রবেশ করতে আরিয়ান, পরনে ছাই রঙের কাস্টমাইজ স্যুট। প্রতিটা পদক্ষেপ যেন মাত্রা তেমন আত্মবিশ্বাসী। পেছনে ব্যক্তিগত সেক্রেটারি আর বডিগার্ডের বিশাল বহর। আরিয়ান ফ্লোরের মাঝখান দিয়ে হেঁটে আসছে। গম্ভীর ব্যক্তিত্ব আজ যেন কয়েক গুণ বেশি ধারালো। মিনিট 10-এর মধ্যে সব টিমের কাছে নোটিশ এলো, মিস্টার আরিয়ান কনফারেন্স রুমে মিটিং কল করছেন। সবাইকে 5 মিনিটের মধ্যে সেখানে পৌঁছাতে হবে। কনফারেন্স রুমে মিথিলা ঢুকলো সবার শেষে। আরিয়ান বড় চেয়ারটায় বসে ল্যাপটপের স্ক্রিনে চোখ বুলছে। মিথিলা বসার পর আরিয়ান মাথা তুলো, নজর সবার উপরে একবার বুলিয়ে নিয়ে স্থির হলো প্রজেক্ট ফাইলের উপর। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখানে এসেছি আমার ইনভেস্টমেন্টের রেজাল্ট দেখতে। আমি চাই এই প্রজেক্ট যেন নির্ধারিত সময়ের আগে শেষ হয়। আর মিথিলা? হুট করে শুনে মিথিলার বুকটা ধক করে উঠলো। আরিয়ান ওর দিকে সরাসরি তাকায়। আপনার প্রজেক্টের রিপোর্ট 3 নম্বর স্লাইডে কিছু সমস্যা আছে, একটু আগে চেক করছি। আজ ওটা লাঞ্চের আগে কারেকশন করে আমার পিএর কাছে সাবমিট করবেন। নেক্সট টাইম যেন আমি কোনো অপেশাদার ভুল না দেখি। পুরো মিটিং হলে একটা হিমশীতল নীরবতা। মিথিলা পাথরের মতো বসে রইল। আরিয়ানের এই পরিবর্তন বিস্ময়কর। আরিয়ান মিটিং শেষ করে দ্রুত বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল মিথিলার মনে এক নতুন অস্থিরতা। মিথিলার জীবনটা যেন এক জটিল ধাঁধায় পরিণত হয়েছে। একটা দিন যেন ঝড়ের গতিতে কেটে গেল। আরিয়ানের পারফেকশনের চাপে পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের কোম্পানি আজ এক বিশাল সাফল্যের মুখ দেখল। নতুন ইনভেস্টমেন্ট আর প্রজেক্টের সাকসেস নিয়ে বড় বড়
নিউজ পোর্টালে এখন কেবল এই কোম্পানির নাম। বিকালের দিকে অফিসে মেইন হলে সব এমপ্লয়ীদের ডাকানো হলো। সবার মুখে জয়ের হাসি। কোম্পানির এমডি হাসি মুখে সামনে এগিয়ে এলেন। তিনি ঘোষণা করলেন, সবাইকে অনেক অভিনন্দন। মিস্টার আরিয়ানদের সঠিক দিক নির্দেশনা আর আপনার পরিশ্রমের ফলে আমাদের এই প্রজেক্ট ইন্ডাস্ট্রির সব রেকর্ড ভেঙে দিয়েছে। আর এই সাফল্যের আনন্দ উদযাপন করতে আজ রাতে এক গ্র্যান্ড সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে। পুরো হলে হাততালি রোল পড়ে গেল। সাফল্য উদযাপন করাটা পরিশ্রমের একটা অংশ। আজ রাত 8টায় আপনাদের সবার আমন্ত্রণ। আমি আশা করব প্রফেশনাল যেমন অফিসে বজায় রেখেছেন, পার্টিতে তেমনই শালীনতা বজায় রাখবেন। এনজয় ইউর ইভিনিং। মিথিলা নিজের ডেস্কে ফিরে এসে গম্ভীর একটা নিঃশ্বাস লাগলেন। গত কয়েকদিন আরিয়ানের সাথে কাজের বাইরে একটা কথা হয়নি। এই দূরত্ব মিথিলাকে একটা যেমন শান্তি দিচ্ছিল, অন্যদিকে এক অজানা অস্বস্তির কাজ করেছিল। অফিস শেষে মিথিলা বাসায় ফিরে পার্টির জন্য কি পরবে ভাবতে থাকে। একটা গাউন বের করে, গাউনটা সিল্ক আর নেটের সংমিশ্রণে তৈরি। গলার কাছ থেকে শুরু করে কোমর পর্যন্ত সূক্ষ্ম রূপালি সুতোর কাজ। নীল রঙের মিথিলার ফর্সা থেকে মানিয়েছে। নিজের চুলগুলো আলতো করে খোপা করে বাঁধলো। কয়েকটা চুল সামনের দিকে এসে পড়েছে। কানে ছোট্ট দুল, ঠোঁটে নুট শেডের লিপস্টিক। মিথিলা তৈরি। জার্মানিতে মিউনিক শখের অন্যতম বিলাসবহুল একটা হোটেলে বিশাল হলরুমে আজ সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে। মিথিলা ট্যাক্সি থেকে নামলো। হোটেলের প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকতে ও চোখ ধাঁধিয়ে গেল। ঝুলে থাকা বিশাল আকৃতির ক্রিস্টাল ঝাড়বাতিগুলো থেকে হীরের মতো আলো বিচ্ছুরিত। মেঝের উপর বিছানায় গাঢ় ধূসর রঙের মখমলে কার্পেট। হলের এক পাশে বিশাল কাচের দেওয়াল, যেখান দিয়ে বাইরে আলোকসজ্জা শহর দেখা যাচ্ছে। হলের মাঝখানে রাখা হয়েছে শ্যাম্পেন টাওয়ার, যেখানে কাচের গ্লাসগুলো পিরামিডের মতো সাজানো। ওইটা ট্রে হাতে সাথে সাথে ঘুরছে। ব্যাকগ্রাউন্ডে খুব ক্ষীণ ধীর লয়ে বাজছে জার্মান ক্লাসিক্যাল সিম্ফনি। এক কোণে বিশাল বুকে টেবিল, যেখানে খাবারের রাজকীয় সমাহিত, কিন্তু সবার কেন্দ্রের মধ্যে রয়েছে রুমের একদম মাথায় তৈরি করা ছোট্ট একটা স্টেজ, যেখানে বড় করে একটা সাকসেস সেলিব্রেশন অব দ্য ডেডিকেট। এবার মিথিলার নজর এলো হলের একদম মাঝখানে দাঁড়িয়ে থাকা এক দীর্ঘদেহী পুরুষকে। আরিয়ান, পরনে ব্ল্যাক ভেলভেট ট্যাক্সিডো, সাদা শার্ট আর নিখুঁত বোটাই। এক হাতে শ্যাম্পেনের গ্লাস, অন্য হাতে পকেটে গুছে। মিথিলাকে দেখা মাত্র আরিয়ানের চোখের মণি দুটো যেন এক অদ্ভুত মুহূর্তের জন্য প্রসারিত হলো। আরিয়ানের ওই স্থির চাহনি মিথিলার অস্তিত্বকে যেন পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু আরিয়ান নিজেকে সামলে নেয় খুব দ্রুত। ঠোঁটের কোণে পরিচিত রহস্য হাসিটা ঝুলে রেখে সঙ্গীদের সাথে আবারও আলোচনায় মগ্ন হয়। মিথিলা একটা পানীয় গ্লাস হাতে নিয়ে এক কোণে দাঁড়াতে জার্মান কলিগ হ্যান্স আর ক্লেরা এগিয়ে আসে। হ্যান্সের হাতে রেড ওয়াইন গ্লাস। মিথিলার দিকে তাকিয়ে একগাল হেসে বলে, মাইন গড মিথিলা, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে মিউনিখের এই তুষার শুভ্র রাতে তুমি সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। ক্লারা পাশ থেকে সায় দিয়ে বলে, একদম ঠিক বলছে হ্যান্স, মিথিলা তোমাকে অনেক সুন্দর লাগছে। মিথিলা মৃদু হেসে বলল, ধন্যবাদ হ্যান্স, ধন্যবাদ। আরিয়ান ধূসর চোখ জোড়া মিথিলার উপর বিদ্ধ হয়ে। আরিয়ান যেন কেবল মিথিলাকে দেখছে। মিথিলা যখন হাসছে, কলিগদের মাথার উত্তর দিচ্ছে, আরিয়ানের চোখের মণি দুটো তখন আরও গাঢ় হয়ে হাসছে। হ্যান্স কি একটা যোগ করতে মিথিলা খিলখিল করে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের চোয়াল শক্ত হয়ে উঠছে, ঘাড়ের রগগুলো ফুলে উঠছে রাগে আর ঈর্ষায়। আরে মিস বেপরা, আপনি এখানে? মিথিলা ঘাড় ঘুরে তাকালো। মিথিলা দেখলো সামনে সেই উদ্ধত যুবকটি দাঁড়িয়েছে। মিথিলা মনে পড়ে গেল রাস্তার কথা। অবাক হয়ে বলে, আপনি আপনি এখানে কিভাবে? আপনি তো সেই অসভ্য লোক যে আমাকে মাঝ রাস্তায় ধমক দিয়েছিলেন। যুবকটি এক পা এগিয়ে এসে হাসলো। ধমকটা তো আপনার উপকারের জন্য করেছিলাম। আর এখানে কিভাবে? ওয়েল, আমি আহির। এই যে এত বড় সাকসেস পার্টি হচ্ছে, এটা আসলে আমার বাবার কোম্পানি। কি আপনি এই কোম্পানির মালিকের ছেলে? কেন, দেখে কি মনে হচ্ছে না? মিথিলাকে কিছু না বলে এরপর আহির জিজ্ঞাসা করে, মিথিলা জানায় সে এই কোম্পানির এমপ্লয়ি। আপনাকে এই নীল গ্রাউন্ডটা অনেক বেশি ভালো লাগছে।
যদি আপনার কথা বলার স্টাইল এখনও সেই ঝগড়াটা রয়ে গেছে। মিথিলা রাগ ফুঁসে ওঠে। আমি ঝগড়াটা নেই। আপনি তখনই বিনা কারণে চিল্লাচিল্লি করছেন। বিনা কারণে? আপনি তো গাড়ির সামনে আত্মহুতি দিতে যাচ্ছিলেন। চলতে থাকে মিষ্টি ঝগড়া। এই দৃশ্য খুব দূর থেকে দেখছে আরিয়ান। মিথিলা আর আহিরকে দেখে আরিয়ানের মস্তিষ্কে প্রতিটি স্নায়ুর জন্য অগ্নিকাণ্ড ঘটিয়ে গেল। চোখের আরিয়ানের চোখের মণি দুটো রাগ যন্ত্রণায় কুঁকড়ে এলো। ভেতর থেকে একটা দানব ডুকরে মরছে। সে আরিয়ানের সহ্যের সীমা বাইরে চলে গেছে। হাতের মুঠোয় থেকে দামি ক্রিস্টাল গ্লাসটা আরিয়ানের হাতের চাপে গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাচের ধারালো টুকরোগুলো চামড়া চিরে ভেতরে ঢুকে গেল, কিন্তু আরিয়ানের মুখে কোনো যন্ত্রণার রেখা ফুটল না। হাতের তালু বেয়ে গাঢ় লাল রং চুইয়ে ধপধপে সাদা মেঝেতে টপটপ করে পড়ছে। আরিয়ান শীতল ধূসর চোখ আজ আগ্নেয়গিরির মতো জ্বলছে। গত 1 বছরের কথা ভাবছে। মিথিলাকে দূরে রেখে সুরক্ষা দিতে চেয়েছে, কিন্তু আজ অন্য কেউ সেই শূন্যস্থান দখল করতে চাইছে। আরিয়ানের রক্তমাখা হাত দেখে একজন বলল, মিস্টার আরিয়ান, আপনার হাত একই হলো। আরিয়ান কারো দিকে তাকালো না। স্ত্রীর দৃষ্টি কেবল মিথিলার উপর। এরপর আরিয়ান চলে আসে ওখান থেকে। মিথিলা বাসায় ফিরে। তাই ক্লেরা আর হ্যান্সের কাছ থেকে বিদায় নিয়ে মিথিলা ধীর পায়ে করিডোরের সামনে এগিয়ে গেল। লিফটের সামনে এসে বোতাম টিপল। লিফট খুলে যেতে ভেতরে ঢুকলো। লিফটের দরজা প্রায় বন্ধ হতে ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত মাঝখানে এসে বাধা দিল। সেন্সার কাজ করতে দরজাটা আবার খুলে গেল। ভেতরে প্রবেশ করলো দীর্ঘদেহী ছায়া। আরিয়ানের শার্টের হাতা গোটারম। সে আর হাত দিয়ে দরজাটা আটকেছে। সে হাতের তালু একটা সাদা রুমাল পেঁচানো, যা রক্তে লাল হয়ে ভিজে আছে। লিফটের দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে মিথিলা এক অদ্ভুত নিস্তব্ধতা বন্দি করে ফেলল। মিথিলার চোখ গেল আরিয়ানের হাতের দিকে। আরিয়ান, আপনার হাত, ওটা তো রক্ত। কথা শেষ হওয়ার আগে আরিয়ান এক ঝটকায় মিথিলাকে লিফটের দেওয়ালে চেপে দিল। মিথিলার ঠোঁট চেপে ধরল। আরিয়ান যেন মিথিলার দুটোকে নিজের দখলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। মিথিলা এক মুহূর্তের জন্য পাথরের মতো নিশ্চল করে দিল। মিথিলা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। আরিয়ান যেন মরিয়া। মিথিলার ঠোঁট আঁকড়ে ধরার ধরনটা তীব্র, অবাধ্য। মিথিলা আরিয়ানের শক্ত বুকের উপর দুহাত দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আরিয়ানের যেন আজ এক দুর্ভেদ্য পাহাড়। তার রক্তাক্ত রুমাল জড়ানো হাতটা মিথিলার কাঁধের উপর চেপে বসলো, যার উষ্ণ রক্ত মিথিলার নীল গ্রাউনে কাঁধের উপর দাগ ফেলে দিচ্ছে। মিথিলার গোঙানি আরিয়ানের ঠোঁটের আড়ালে হারিয়ে গেল। আরিয়ান যেন মিথিলার নিঃশ্বাস শুষে নিতে চাইছে। সে বুঝিয়ে দিচ্ছে, তুমি কেবল আমার। প্রেম আমার পর্ব 1 পুরো গল্প প্লেলিস্টে। নতুন সিরিজ শুরু করলাম। এই গল্পটা খুব ছোট হবে, 3টে পর্ব হবে। আর নির্লজ্জ ভালোবাসাটাও শেষের দিকে। অসম্ভব ভালোবাসি তোমাকে, সেটাও শেষের দিকে। ওই জন্য আরেকটা শুরু করলাম।